একটি বাস্তব ঘটনার ছায়ায় নির্মিত এই কাহিনী। এখানে হোসে মুজিকা টানা ১২ বছর ধরে কারাগারের অন্ধকার কক্ষে একাকী বন্দিত্ব আর অমানবিক নির্যাতনের মধ্যেও বেঁচে থাকার সংগ্রাম চালিয়ে যায়। ১৯৭৩ সালের এক ভয়াল রাতে সংঘর্ষের পর হোসে মুজিকা, এলটিও ফার্নান্ডেজ এবং মাও রজেনফল নিজেদেরকে বন্দী অবস্থায় খুঁজে পায়। সৈন্যরা তাদের চোখে কাপড় বেঁধে ট্রাকে তুলে নিয়ে যায় আরেকটি জেলের পথে। সেখানে পৌঁছে তাদের গায়ের সব পোশাক খুলে নেওয়া হয়, শুধু অন্তর্বাস পড়া অবস্থায় আলাদা আলাদা সেলে ঢুকিয়ে দেওয়া হয়। প্রতিটি বন্দীর হাত শক্ত করে পিছনে বাঁধা থাকে হাত করার শিকলে। কিছুক্ষণ তাদের একা ফেলে রাখার পর হঠাৎ আবার ফিরে আসে সৈন্যরা। শুরু হয় অমানবিক নির্যাতনের ভয়াল অধ্যায়। বন্দীদের মুখে চেপে ধরা হয় পেট্রোলে ভেজানো কাপড়, যাতে শ্বাস নেওয়াই হয়ে ওঠে অসম্ভব এক যন্ত্রণার মতো। সারা রাত ধরে চলে এই ভয়ঙ্কর অত্যাচার। অবশেষে সকালে ক্লান্ত, অর্থমৃত অবস্থায় থাকা বন্দীদের হাত করা খুলে দেয় সৈন্যরা। কিছুক্ষণ পর বন্দীদের হাতে তুলে দেওয়া হয় প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো কিছু কাগজপত্র। সেখানে কঠোর নির্দেশ লেখা ছিল তারা কেউই একে অপরের সঙ্গে কোনো যোগাযোগ করবে না, এমনকি সৈন্যদের সাথেও কথা বলা তাদের জন্য সম্পূর্ণ নিষিদ্ধ। সতর্কমূলক ব্যবস্থার অংশ হিসেবে প্রহরীরা সবসময় তাদের নজরে রাখত, আর যখনই কেউ সেলের বাইরে উঁকি দেওয়ার চেষ্টা করত, সঙ্গে সঙ্গে জানলার ছোট ফাঁকগুলো শক্ত করে বন্ধ করে দেওয়া হতো। ১২ মাসের নির্জনতা আর যন্ত্রণার পর বন্দীদের অবস্থা হয়ে ওঠে ভয়ঙ্কর। অপুষ্টি আর সামান্য খাবারের কারণে তাদের দেহ শুকিয়ে কঙ্কালের মতো হয়ে গিয়েছিল। কঠিন পরিবেশে দিন কাটাতে কাটাতে তারা একেবারে ভেঙে পড়েছিল শারীরিক ও মানসিকভাবে। একদিন জেলে এক সৈন্যের পরিদর্শনের সময় তারা ভয়ঙ্কর এক সত্য জানতে পারে, তাদের আর সাধারণ বন্দী হিসেবে ধরা হয় না, বরং এখন তারা জিম্মি। সৈন্যটি জানায় খুব শিগগিরই তাদের পরিবারের সঙ্গে দেখা করার অনুমতি দেওয়া হবে। এরপর হঠাৎই ৩ জনকে নিয়ে যাওয়া হয় নতুন চুল কাটানোর জন্য। তারপর জোর করে তাদের শরীরের উপর প্রবল জলের ফোয়ারা মারা হয়, যেন বহুদিনের ময়লা ধুয়ে ফেলা যায়। কিন্তু সেই মুহূর্তে বন্দীরা শুধু নিজেদের বাঁচিয়ে রাখার জন্যই মরিয়া হয়ে সেই জল মুখে নিতে থাকে, কারণ দীর্ঘদিন ধরে তারা ভয়াবহ পানিশূন্যতায় ভুগছিল। মাউরিসিও, বন্দীদের একজন, অবশেষে তার মেয়ে আর বাবা মায়ের সঙ্গে দেখা করার সুযোগ পায়। তবে সেই সাক্ষাৎও ছিল সীমাবদ্ধ। একটি গেটের অপর পাশ থেকে তাদের একে অপরকে দেখা করানো হয়। পুরো কক্ষে তখন সৈন্যরা সতর্ক অবস্থায় দাঁড়িয়েছিল। নিজের পরিবারকে দেখে মাউরিসিওর চোখে আনন্দের ঝিলিক ফুটে ওঠে। সবচেয়ে বেশি খুশি হয় সে যখন তার মেয়েকে বড় হয়ে উঠতে দেখে। ছোট্ট মেয়েটি গর্বের সঙ্গে বাবাকে তার নতুন চশমা দেখায়। সে হাসি মুখে বলে, এটা পড়লে আমার চোখে জল চলে আসে। সেই মুহূর্তে আবেগে ভেসে যায় মাউরিসিও। কথোপকথনের মাঝেই হঠাৎ মাউরিসিওর বাবা অদ্ভুতভাবে হাসতে শুরু করেন। কিছুক্ষণ পর তিনি দাঁড়িয়ে উচ্চস্বরে চিৎকার করে বলেন তিনি তার ছেলেকে দেখতে এসেছেন। কিন্তু ঠিক পরের মুহূর্তেই তার আচরণ বদলে যায়। স্মৃতিভ্রংশের লক্ষণ দেখা যায় এবং হঠাৎ করেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। আতঙ্কে মাউরিসিও চিৎকার করে উঠল, বাবা বাবা! কিন্তু সৈন্যরা কোনো করুণা দেখালো না। জোর করে তাকে টেনে হিচড়ে রুম থেকে বের করে নিয়ে যাওয়া হয় এবং আবার সেলে বন্দি করে ফেলা হয়। ১৯৭৫ সাল, সামরিক বাহিনীর হাতে বন্দী হওয়ার ৮৩৩ দিন পর ২ জন বন্দীকে হঠাৎ করেই স্থানান্তর করা হয়। তারা নিজেদেরকে খুঁজে পায় এক নতুন সেলে, যেখানে চারপাশে শুধু নিস্তব্ধতা আর নির্জনতা। অচেনা এই পরিবেশও তাদের জন্য কোনো মুক্তি নিয়ে আসেনি। আগের দুটো জেলের মতোই এখানেও তাদের সঙ্গে ব্যবহার করা হয় ক্রূর আচরণ। অল্প কিছু খাবার আর সামান্য পানির মধ্যেই টিকে থাকতে হয় তাদের। প্রতিটি দিন হয়ে ওঠে বেঁচে থাকার এক নতুন সংগ্রাম। এক রাতে যখন সৈন্যরা পার্টি করছিল, তখন জোরে আওয়াজে তাদের ঘুম ভেঙে যায়। তারা এই ধরনের আওয়াজে অভ্যস্ত ছিল না। আকাশের আতশবাজির শব্দে তারা হাসে এবং তাদের বর্তমান দুর্দশার আগের জীবন নিয়ে গল্প করে। তারা দেয়ালে টোকা মেরে কথা বলা শুরু করে এবং একে অপরকে মেরি ক্রিসমাসের শুভেচ্ছা জানায়। ১৯৭৬ সালে তাদের বন্দী হওয়ার ১০৭৪ দিন পর তারা এই টোকা দেওয়ার পদ্ধতির মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ চালিয়ে যায়। এমনকি তারা দাবা খেলাও খেলে। দিন যত ঠান্ডা হতে থাকে ততই তারা চিন্তায় পড়ে যায় যে তারা ঠিক কোথায় আছে। ঠান্ডা বাতাসের কারণে তারা বেশ অবাক হয়। তারা তাদের শেষ সঙ্গীর ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে, কারণ তার সম্পর্কে কোনো খবরই তাদের কাছে পৌঁছায়নি। এদিকে তৃতীয় ব্যক্তি পেপে এমন একটি সেলে ছিল যেখানে ভয়ঙ্কর নীরবতার কারণে সে উন্মাদের প্রায় দ্বার প্রান্তে পৌঁছে গিয়েছিল। নিজের মনের ভাবনা শান্ত করার জন্য পেপে মতিভ্রমের শিকার হয়, যেখানে সে তার মাকে তার নাম ধরে ডাকতে শুনতেও দেখতে পায়। কষ্টে থাকা তার মা তাকে যেখানে রাখা হয়েছিল সেখানে আসে এবং তার সঙ্গে দেখা করার অনুমতি চায়। কিন্তু তাকে বলা হয় যে হোসের সাথে দেখা করার অনুমতিপত্র না পাওয়া পর্যন্ত তাকে রোদের মধ্যে অপেক্ষা করতে হবে। রাত আসে এবং বৃষ্টি শুরু হয়, কিন্তু সে সেই একই জায়গায় অনুমতিপত্রের জন্য দাঁড়িয়ে থাকে।
তার এই উৎসর্গের জন্যেও নিরাপত্তাকর্মী তার কাগজপত্র পরীক্ষা করার কথা বলে তাকে চলে যেতে বলে এবং বৃষ্টির মধ্যে তাকে জোর করে বাইরে নিয়ে যায়। নিরাপত্তাকর্মীর প্রস্তাব সত্ত্বেও সে জেদ করে তার জায়গায় দাঁড়িয়ে থাকে। জেলে বসে হোসে তার মাকে দেখতে পায় এবং তাকে আর দেখা করতে না আসার জন্য অনুরোধ করে। নিরাপত্তাকর্মী মহিলাটিকে জানায় যে তার ছেলে এই জায়গায় নেই এবং এখন তার সঙ্গে দেখা করা যাবে না। বিভ্রান্ত হয়ে সে প্রশ্ন করে যে তার ছেলে কোথায়। তখন সে উত্তর দেয় যে তাকে সে যা বলেছে তার বাইরে তার কাছে আর কোনো তথ্য নেই। ওই রাতেই হোসেকে অন্য জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। একই সঙ্গে অন্য দুজন মানুষকেও সরিয়ে নিয়ে নতুন একটি জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাদের সেলের মধ্যে একটি দাগ এঁকে দেওয়া হয় এবং সেই দাগ পার করতে নিষেধ করা হয়। 1977 সালে তাদের বন্দী হওয়ার 1529 দিন পর একজন সৈন্য এবং তার বন্ধু একটা মেয়ের গল্প বারবার বলছিল। বিরক্ত হয়ে একজন বন্দী সেই সৈন্যকে একটি কলম আর কাগজ আনতে বলে যাতে সে সেই মেয়েটিকে চিঠি লিখতে সাহায্য করতে পারে। প্রথমে অনিচ্ছুক হলেও অবশেষে সৈন্যটি নরম হয় এবং সেলে এসে লোকটিকে বলে কি লিখতে হবে। পরে সার্জেন্টটি লোকটিকে একটি রুমে নিয়ে যায় এবং সৈন্যদেরকে বাইরে যেতে বলে। এই সুযোগে সার্জেন্টটি তার সঙ্গে সদ্য মিথ হওয়া একজন মহিলার জন্য চিঠি লিখতে সাহায্য চায় এবং তার সম্পর্কে বিস্তারিত বর্ণনা দেয়। লোকটি চিঠিটি লেখে আর সার্জেন্টকে বলে তার নাম চিঠির শেষে সই করে মহিলাটিকে দিতে। কৃতজ্ঞতা প্রকাশ করে সার্জেন্ট লোকটির হাতে খাতা আর পেন্সিল তুলে দেয়। লোকটি চাইলে এগুলো রাখতে পারবে। সৈন্যরা তাকে তার সেলে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর লোকটি নোটপ্যাডটা শোকে। এতদিন পরে একটি খাতা হাতে পেয়ে সে খুবই খুশি হয়। সার্জেন্টটি তার সঙ্গে আবার দেখা করে এবং তাকে গরম রুটি আর চা দেয়। তাদের কথোপকথনের সময় সার্জেন্ট জানায় যে মহিলাটি তার সাথে ডেটে গিয়েছিল এবং সবকিছু খুব ভালো ছিল, কিন্তু মহিলাটি তার পুরনো বিয়ে এবং যুদ্ধ থেকে ফিরে আসার পর তার মধ্যে যে পরিবর্তন এসেছে, যার ফলে তার বিয়ে ভেঙে গিয়েছিল এবং তার মেয়ে তার থেকে দূরে চলে গিয়েছিল, এই সব নিয়ে এখনও বিভ্রান্তিতে আছে। লোকটির আগের গল্প থেকে অনুপ্রাণিত হয়ে সে আরেকটি চিঠি লেখে এবং সেই মহিলাটির সন্দেহ দূর করার জন্য সার্জেন্টকে সাহায্য করে। তারা যখন রেডিওতে একটি ফুটবল ম্যাচ শুনছিল তখন সার্জেন্টটি সাউন্ড বাড়িয়ে দেয় যাতে বন্দিরাও শুনতে পারে। একটি গোল হওয়ার পর তিনজনই খুবই আনন্দিত হয়। এরপর সার্জেন্টটি তাকে সেই মহিলা থেকে পাওয়া চিঠিটা দেখায়। তখন সে একটি সুন্দর উত্তর লিখে দেয়। আবারও তাদের নিয়ে যাওয়া হয় এবং তারা একটি নতুন জায়গায় পৌঁছায় যেখানে তাদের সেলগুলো এত ছোট ছিল যে তাদের মাথা ছাদ ছুঁয়ে যেত। দায়িত্বে থাকা গার্ডকে পেপে তার হতাশার কথা জানায়। সে বলে যখন তাদের বন্দি করা হয়েছিল তখন সে জন্মই নেয়নি আর এখন তাদের এখানে ফেলে রাখা হয়েছে। 1989 সালে তাদের বন্দি হওয়ার 2391 দিন পর তিনজনকেই অন্য একটি জেলে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আগের সেলগুলোর মতো নয়, রুমগুলোতে বিছানা ছিল এবং জায়গাগুলো বেশ পরিষ্কার ছিল। এই সময় একজন বন্দির সাথে তার মেয়ের দেখা হয় এবং প্রথমবার নিজের মেয়েকে দেখে সে খুবই খুশি হয়। সেলে তার বন্ধুর আশ্বাসের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে সে তার মেয়েকে একটি গল্প শোনাতে শুরু করে। তাদের কথোপকথন হঠাৎ করে থেমে যায় যখন তাকে বলা হয় যে তাকে ফিরে যেতে হবে। সে তার মেয়েকে পরের বার বাকি গল্পটা শেষ করার প্রতিশ্রুতি দেয়। অন্য একদিন সৈন্যরা তাদের সেলের টেবিল, বই এবং আরও কিছু জিনিসপত্র নিয়ে আসে, যার মধ্যে ভালো তোষক এবং একটি রেডিও ছিল। এরপর তাদের একটি প্যানেলের সামনে যেতে বলা হয় এবং তাদের সাথে কেমন ব্যবহার করা হয়েছে সেই বিষয়ে প্রশ্নের উত্তর দিতে বলা হয়। প্যানেলের মুখোমুখি হওয়ার আগে একজন সৈন্য তাদের ভয় দেখিয়ে সতর্ক করে দেয় যে তারা যেন কোনো ভুল কথা না বলে, তা না হলে তাদের খারাপ পরিণতি হবে। সত্যি কথা বলার ইচ্ছা থাকা সত্ত্বেও ফার্নান্ডেজ ভয়ে তা থেকে বিরত থাকে। প্যানেল মিটিংয়ের পর তাদের রুমে নতুন দেওয়া সব জিনিসপত্র দ্রুত সরিয়ে নেওয়া হয় এবং তারা আবারও ন্যূনতম আরাম ছাড়াই থাকতে শুরু করে। একবার একজন সৈন্য একজন বন্দীকে তার সাবানের গায়ে লেখা অদ্ভুত লেখাগুলো সম্পর্কে প্রশ্ন করে। লোকটি ব্যাখ্যা করে যে এটি রুলেট খেলার একটি অংশ। সে সৈন্যকে এই খেলার নিয়মকানুন বিস্তারিতভাবে বোঝায়। উত্তরে লোকটি হাসে এবং অকপটে বলে যে সুযোগ ফাঁকা সত্ত্বেও সৈন্যটির উচিত ছিল তাদের সবাইকে মেরে ফেলা। বন্দীটি দুঃখ করে বলে যে সেই দিনের স্মৃতি তাদের কেউই ভুলতে পারবে না। 1972 সালের 14 এপ্রিল একজন মহিলা তার মেয়েকে স্কুলে নিয়ে যায়। মেয়েটি দেখতে পায় যে তার পেন্সিল কেস বাড়িতে ফেলে এসেছে, তাই মহিলাটি সেটি আনতে ফিরে আসে। সে জানত না যে তার জন্য একটি বিপদ অপেক্ষা করছে। বাড়িতে পৌঁছানোর পর সে তার স্বামী এবং আরও কিছু লোককে দেখতে পায়। রেডিও বন্ধ করতে বলায় তাদের সন্দেহ আরও বেড়ে যায়। তারা ছাদের মধ্যে একটি রুমে আশ্রয় নেয়। তারা দেখতে পায় যে সৈন্যরা ভ্যান থেকে নেমে আসছে এবং বন্দুক তাদের বাড়ির দিকে তাক করে আছে। মহিলাটি বাইরে যাওয়ার সাথে সাথেই তাকে হত্যা করা হয় এবং তার স্বামীরও একই পরিণতি হয়। পরিস্থিতিকে নিজেদের পক্ষে ঘোরানোর জন্য সৈন্যরা নিহত দম্পতির হাতে বন্দুক রাখে, যেন তাদের দেখে মনে হয় যে তারাই হামলা করেছিল। দুই ব্যক্তি বাড়িটির কাছে আসার সাথে সাথেই তদন্ত শুরু হয়। একজন সিনিয়র সৈন্যকে ছাদের মধ্যে লুকিয়ে থাকা লোকদের সম্পর্কে সতর্ক করা হয়, যারা গুলি চালাতে প্রস্তুত ছিল,
কিন্তু বন্দী লোকটি আত্মসমর্পণ করার কথা বলে চিৎকার করে উঠলে সৈন্যটি গুলি চালানো থেকে বিরত থাকে। বর্তমানে সে সেই সৈন্যকে জানায় যে তার জেলে মৃত্যু হলেও তার কোনো আপত্তি নেই। অন্য একজন লোক তার মায়ের সাথে দেখা করে এবং সে তার মাকে বলতে শুরু করে যে তারা তার মনকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। তার মা তাকে উৎসাহ দিয়ে বলে যে সে যেন কখনোই লড়াই করা বন্ধ না করে এবং যেন অপরাজিত থাকে। যদিও তাকে তার আনা জিনিসপত্র দেওয়ার অনুমতি দেওয়া হয়নি, বাইরে বক্তৃতা দেওয়ার সময় সে তার জিনিসপত্রের জন্য চিৎকার করতে থাকে এবং পরে তা থেকে বিরক্তিকর চিৎকার শুরু হয়। এই গোলমালের কারণে সৈন্যরা তার রুমে প্রবেশ করে। সে একজন সৈন্যকে আলাদা করে জানায় যে তার একজন প্রেমিকার থেকে তার সিফিলিস হয়েছে। সৈন্যটি অবাক হয়ে তার উদ্দেশ্য জানতে চায়। উত্তরে সে বলে যে সে শুধু তার মায়ের আনা জিনিসগুলোই চায়। সে কিভাবে এই তথ্য পেল তা বুঝতে না পেরে সৈন্যরা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। পরীক্ষার সময় সে দাবি করে যে তার মাথায় একটি অ্যান্টেনা বসানো হয়েছে, যা দিয়ে তারা তার মনের কথা শোনে। যখন তাকে জিজ্ঞাসা করা হয় যে কে এটা করেছে বলে সে মনে করে, তখন সে বলে যে সামরিক বাহিনী অথবা সিএসআই এর কাজ এটা। ডাক্তারটি তাকে জানায় যে তার একটি সমস্যা আছে এবং তার যা দরকার তা হলো বিশ্রাম এবং একটি ভালো ঘুম। এর উত্তরে সে জোর দিয়ে বলে যে তার বিশ্রাম বা ঘুমের প্রয়োজন নেই, তার দরকার তার হাত ব্যবহার করা, লেখা এবং পড়া, যাতে সে তার মনকে ব্যস্ত রাখতে পারে। ডাক্তারটি তাকে একটি বই এবং লেখার জন্য কলম ও কাগজ দেওয়ার প্রতিশ্রুতি দেয়। সে তাকে বলে যে নিজেকে না হারিয়ে ফেলার জন্য কোনো কিছুর ওপর ধরে থাকা কতটা জরুরি। সে তার একটি পরীক্ষিত গল্পও জানায় যে কিভাবে ছোটবেলায় তার মাকে ক্যান্সারে ভুগতে দেখেছে, যা তাকে ডাক্তার হতে অনুপ্রাণিত করেছিল। কিন্তু সে বলে যে 20 বছর ডাক্তার থাকার পর একদিন ঘুম থেকে উঠে সে বুঝতে পারে যে তার সব চেষ্টা তার মাকে ফিরিয়ে আনতে পারবে না। এসব সত্ত্বেও সে তাকে লেখার মধ্যে সান্ত্বনা খুঁজে নিতে উৎসাহিত করে। যখন একজন সৈন্য তাকে তার সেলে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল, তখন ডাক্তারটি জোর দিয়ে বলে যে সে যেন তার ডায়াগনোসিস ফর্মে স্বাক্ষর করে এবং তাকে আশ্বস্ত করে যে সে তার প্রয়োজনীয় বই এবং লেখার সামগ্রী সময় মতো নিশ্চিত করবে। সময় মতো তাকে একটি বই দেওয়া হয়। 1983 সালে তাদের বন্দী হওয়ার 3883টি দিন পর তাদের একটি নতুন জায়গায় নিয়ে যাওয়া হয়। রোজেনশফকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়। তাকে চিঠি লিখতে সাহায্য করা সার্জেন্টটি তার সাথে দেখা করে এবং তাকে তার বিয়ের আংটি দেখায়, যা থেকে বোঝা যায় যে সে আর সেই মহিলাটি বিয়ে করেছে। কৌতূহলী সার্জেন্টটি রোজেনশফের ইচ্ছা জানতে চায় এবং সে তার বন্ধুদের দেখতে পাওয়ার ইচ্ছা প্রকাশ করে। তিনজনকেই একটি খোলা জায়গায় নিয়ে যাওয়া হয় এবং তাদের মধ্যে দূরত্ব রাখা হয়। বছরের পর বছর পর একে অপরকে দেখে তারা হাসতে থাকে। এই প্রথমবার তাদের নিয়ে যাওয়ার সময় তাদের চোখ থেকে বাঁধন খুলে দেওয়া হয়। 1985 সালে তাদের বন্দী হওয়ার 4323টি দিন পর হোজের ভাগ্যে একটি ভিন্ন ঘটনা ঘটে। তাকে একজন সৈন্যের সাথে দেখা করানো হয় যে তার কাছ থেকে একটি ফর্মে স্বাক্ষর চেয়েছিল, যেখানে লেখা ছিল যে তার সাথে খারাপ ব্যবহার করা হয়নি। কিন্তু সৈন্যটি তাকে সতর্ক করে দেয় যে তার মুক্তি মানেই যে নজরদারি শেষ হয়ে যাওয়া তা নয়। জেল থেকে বের হওয়ার সময় সে তার মায়ের বহু বছর আগে টবে করে আনা ফুলটি সঙ্গে করে নিয়ে যায়। একইভাবে অন্য দুইজন বন্দী এবং কিছু অন্যান্য বন্দীকেও মুক্তি দেওয়া হয়, যার ফলে তাদের পরিবারগুলির সাথে তাদের আনন্দের পুনর্মিলন ঘটে। এই তিনজনেরও তাদের প্রিয়জনের সাথে দেখা হয়, যা তাদের 12 বছর বন্দী জীবনের শেষ চিহ্ন বহন করে। মুক্তির পর তাদের প্রত্যেকেরই জীবনে অনেক কিছু অর্জন করে। এলটিও ফার্নান্ডেজ 2016 সালে মৃত্যুবরণ করার আগে প্রতিরক্ষা মন্ত্রী হন। মাও রোজেনশফ একজন কবি, নাট্যকার এবং উপন্যাসিক হন এবং হোজে মুজিকা 2010 সালে উরুগুয়ের প্রেসিডেন্ট হন। আর এখানেই এই সুন্দর সিনেমা শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিও। ধন্যবাদ। আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।